নতুন আরেকটি সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাই। নতুন সকাল মানেই নতুন তথ্য, নতুন স্বপ্ন আর নতুন অসংখ্য গল্প। নতুন এই সকালে শুভকামনাতেই শুরু করছি আজকের সকাল। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াইসিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 7 আশ্বিন 1431 বঙ্গাব্দ এবং 22 সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আজকের সকাল 24 আয়োজন শুরু করব আমরা পত্রিকা দিয়ে। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতে আমরা সমকালের শিরোনামগুলোতে চোখ বোলাবো। রাঙামাটি খাগড়াছড়িতে থমথমে চলছে না গাড়ি, বসেনি হাট, বন্ধ স্কুল কলেজ দোকানপাট, চলছে 72 ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ। সুপ্ত চাকমা থাকেন রাঙামাটি শহরের কেকেরায় সড়কে। শুক্রবার বিক্ষোভ মিছিলে গিয়ে হেনস্থার শিকার হন শিক্ষার্থী। দর্শক, রাঙামাটি খাগড়াছড়ির কয়েকদিনের সংঘর্ষ তাই নিয়ে শিরোনাম করা হয়েছে এবং এই সংঘর্ষের জেরে গতকালকে ধর্মঘট ডাকা হয়েছে, অবরোধ চলছে, যার কারণে কিন্তু সাজেকে অনেক পর্যটক আটকা পড়েছে। আমরা একটু রাঙামাটির খোঁজ খবর নিয়ে আসব। রাঙামাটি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী। কয়েকদিনের সংঘর্ষ চলছে, সেই সাথে তো গতকাল থেকেই অবরোধ শুরু হলো, এত পর্যটক আটকা পড়েছে। জিয়াউল হক, তো কি পরিস্থিতি এখন সবশেষ রাঙামাটিতে? যে গত বসলে বুধবার যে ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে খাগড়াছড়ি সংঘর্ষ এবং শুক্রবার রাঙামাটিতে সে একটি সংঘর্ষ ঘটনা ঘটে। এখনকার যে পরিস্থিতি, খাগড়াছড়ি রাঙামাটির পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে আগের তুলনায়। আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী কাজ করছে মাঠে। সেনাবাহিনীর টহল আসলে মোড়ে মোড়ে আমরা দেখেছি, উপস্থিতিতে আমরা লক্ষ্য করেছি। এবং যে সংঘাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে 72 ঘন্টার অবরোধ গতকাল সকাল থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলমান আছে। এবং একই সাথে রাঙামাটিতে পরিবহন শ্রমিকদের, মালিক শ্রমিকদের একটি অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে, যার পরিপ্রেক্ষিতে এখানকার যে দূরপাল্লার যে বাস এবং আন্তজেলার বাস এবং শহরের যে একমাত্র পরিবহন সিএনজি, সেটি কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। দোকানপাট এখনো পর্যন্ত খুলেনি, মানুষের চলাচল সীমিত হয়েছে। এবং এই ধর্মঘটের কারণে, যেহেতু খাগড়াছড়ি থেকে আসলে পর্যটকরা সাজেক চলাচল করে, ধর্মঘটের কারণে সাজেকে সবশেষ তথ্য অনুযায়ী প্রায় 8 শতাধিক পর্যটক সেখানে আটকা পড়ে আছে। এবং আমরা সেখানকার যে কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্ণমের সাথে কথা বলেছি, তিনি বলছেন যে শুক্রবার যারা সেখানে প্রবেশ করেছিল তারাই আসলে মূলত আটকা পড়ে আছে। গাড়ি যেহেতু ধর্মঘটের কারণে আসলে পথে পথে বিক্ষোভকারীরা অবস্থান করছে, কোথাও টায়ার জ্বালিয়ে অবস্থান করছে, সেই কারণে পর্যটকের নিরাপত্তা আসলে তারা এখন পর্যন্ত সেখানে সাজেক থেকে কোনো পর্যটককে বের হতে দিচ্ছেন না। পরিস্থিতি স্বাভাবিক হলে সেই ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। আমি কথা বলেছিলাম বাগাছড়ি নির্বাহী অফিসার শিরিন আক্তার সাথে, তিনি বলছেন যে পরিস্থিতির উন্নতি হলেই পর্যটকদের বের করে ওখান থেকে বের হওয়ার ব্যবস্থা তারা করবেন। এবং যারা অবস্থান করছেন সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে, পর্যটকরা নিরাপদ আছে, যারা সেই বিষয়টা জানিয়েছেন। এবং শহরের পর্যটকরাও কিন্তু এক ধরনের আটকা পড়ে আছে। সাজেকের তুলনায় শহরের পর্যটকের সংখ্যা একেবারেই খুবই কম। এখানে সব তথ্য অনুযায়ী 50 কি 100 পর্যটক শহরে আছে। আসলে জুলাইয়ের পরবর্তী ঘটনার পরে আসলে রাঙামাটিতে পর্যটকের সংখ্যা সেভাবে আসলে হয়নি। এখানে পর্যটকদের সংখ্যা খুবই কম। শুক্রবার শনিবারে আসলে কিছুটা পর্যটক আসে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে এখন পর্যন্ত। সকাল 10টায় এখানে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছেন। এখন 144 ধারা শহরে বলবৎ রয়েছে। সারিকাই ছিল রাঙামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়াউল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গত কয়েকদিনের টানা সংঘর্ষ এবং সেই সাথে গতকাল থেকে অবরোধ, ধর্মঘট, আর তার কারণে 800-র বেশি পর্যটক আটকা পড়েছে। আমরা সেখানকার অবস্থা জানছিলাম। রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউল হক। আমরা সমকালের শিরোনামগুলো পড়ছিলাম। আমরা চলে যাব পরবর্তী শিরোনামে। জো বাইডেনের সঙ্গে বৈঠক হচ্ছে ডক্টর ইউনূসের। জাতিসংঘ অধিবেশন, দুই দেশের নেতার এমন বৈঠক 3 দশকে প্রথম। জোরালোভাবে বাংলাদেশের পাশে থাকার বার্তা। আন্তঃসীমান্ত 57 নদীতে অধিকার হারা বাংলাদেশ, বিশ্ব নদী দিবস আজ। আন্তঃসীমান্ত 69 নদীর স্বীকৃতি আজও মেলেনি। অভিন্ন নদীতে বাদ দেওয়ার ক্ষেত্রে নেই সতর্কতা ও সমঝোতা। ভারত পানি ছাড়ার আগে জানানোর প্রয়োজন মনে করে না। আন্তঃসীমান্ত নদীর পানি একতরফা নিয়ন্ত্রণের কারণে প্রতিবেশী দেশ ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আক্ষেপ বহুদিনের।
দুদেশের অনেক সীমান্ত নদীর ভারতীয় অংশের উজানে নির্মাণ করা হয়েছে ড্যাম ও ব্যারাজ। দর্শক, এই ছিল সমকালের প্রধান প্রধান শিরোনামগুলো। সমকালের পরে আমরা দেখে নেব প্রথম আলোর শিরোনামগুলো। 122 দিন পর ক্লাসে শিক্ষার্থীরা। ক্লাস শুরুর আগে গতকাল 10টি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং বিভিন্ন হল সংসদ নির্বাচনের জন্য কার্যকর উদ্যোগ নেয়ার দাবি। শিক্ষার্থীরা কঠিন সংগ্রামের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা করেছেন। শিক্ষার্থীদের সাদরে বরণ করার জন্য শিক্ষকেরা অপেক্ষা করছেন, বলেছেন নিয়াজ আহমেদ খান, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। গণরুম, গেস্টরুমের নিপীড়নমূলক ব্যবস্থারও আপাতত অবসান হয়েছে। পাশাপাশি রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের অবরোধ ধর্মঘট নিয়ে এখানে শিরোনাম করা হয়েছে। অবরোধ ধর্মঘটে জনজীবন প্রায় স্থবির। বান্দরবানে অবরোধের তেমন প্রভাব পড়েনি, সকাল থেকে সেখানে যান চলাচল করছে। রাঙামাটিতে 144 ধারা বলবৎ, খাগড়াছড়িতে 144 ধারার মেয়াদ বাড়েনি। দর্শক, আমরা সমকালেও দেখছিলাম একই শিরোনাম। সালমানের সুপারিশে ঋণ এখন পুরোটাই খেলাপি। বন্ধ প্রতিষ্ঠানকে 225 কোটি টাকা ঋণ দিয়েছিল জনতা ব্যাংক। এখন গ্লোব জনকণ্ঠের কাছে খেলাপি দাঁড়িয়েছে মোট 800 কোটি টাকা। পাশাপাশি পোশাক খাতের মালিকেরা বদলাবেন কবে? নারায়ণগঞ্জের বহুল আলোচিত ওসমান পরিবারের সদস্য AKM সেলিম ওসমান নিট পোশাক মালিকদের সংগঠন BKME এর সভাপতি পদে ছিলেন টানা 14 বছর। জাতীয় পার্টির নেতার কাজই ছিল নিজের সংসদ সদস্য পদ টিকিয়ে রাখা। দর্শক, এক ঝলকে আমরা প্রথম আলোর শিরোনামগুলো দেখে নিলাম। প্রথম আলোর পর আমরা চলে যাব কালের কণ্ঠে। জনশক্তির মাফিয়া নিজাম হাজারি। মালয়েশিয়ার শ্রম বাজার, কর্মী পাঠানোর নামে 121 কোটি টাকা লোপাট। গত 1.5 বছরে 8,569 জন কর্মী পাঠানো হয়। কর্মী প্রতি হাতিয়ে নেওয়া হয় 1,42,000 টাকা। জড়িত আরো 2 সাবেক এমপি। ঢাবিতে 8 শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, প্রাধ্যক্ষ বদল, যুবককে পিটিয়ে হত্যা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেন নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 8 শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাই নিয়ে শিরোনামটি আমরা দেখছিলাম। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র, 3 উপদেষ্টার মত বিনিময়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাইরে থেকে ষড়যন্ত্র হচ্ছে বলে অনেকের ধারণা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ গতকাল শনিবার পার্বত্য চট্টগ্রামে এ ধারণার কথা জানান। জাতিসংঘের অধিবেশন ইউনুস বাইডেন বৈঠক হবে। প্রথম আলোতে আমরা শিরোনামটি দেখছিলাম। দেখা যাচ্ছে না মোদির সঙ্গে। রেলের মহাপরিকল্পনা থমকে গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার তার প্রথম একনেক বৈঠকে পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত করায় রেলপথ কেন্দ্রিক বিদায়ী সরকারের মহাপরিকল্পনাটি কার্যত থমকে গেছে। দর্শক, কালের কণ্ঠের প্রধান শিরোনামগুলো এই ছিল। আমরা দৈনিক ইত্তেফাকে চলে যাব। দ্বৈত শাসন বিলোপ না হলে বিচার বিভাগ প্রকৃত স্বাধীন হবে না। সুপ্রিম কোর্টের অধীনে পৃথক সচিবালয় করার এখনই শ্রেষ্ঠ সময়। উচ্চ আদালতে বিচারক নিয়োগে চালু করা হবে কলেজিয়াম প্রথা। বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে করা হবে নীতিমালা। পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের অবরোধ চলছে। খাগড়াছড়িতে 144 ধারা প্রত্যাহার। প্রত্যেকটি পত্রিকাতেই একই শিরোনাম আমরা দেখছিলাম। রাঙামাটিতে বলবৎ 3 উপদেষ্টার সফরের পর পরিস্থিতি শান্ত। রাজনৈতিক দল করতে চাইলে বিভ্রান্তিতে না গিয়ে এগিয়ে যান। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অধিবাসী, ক্ষুদ্র জাতিসত্তাদের যে অধিকার সেটা মানতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রচিন্তক ও কবি ফরহাদ মজহার। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যে সহিংস ঘটনা ঘটেছে তা খুব সহজেই সমাধান করা সম্ভব হতো। সংস্কারে থেমে থাকলেই চলবে না, অর্থনৈতিক মুক্তি অর্জন করতে হবে।
সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে তারেক রহমান। দর্শক, এই ছিল দৈনিক ইত্তেফাকের প্রধান প্রধান শিরোনামগুলো। আমরা সবশেষে বণিক বার্তার শিরোনামগুলো দেখে নেব। কূটনীতির হাইপে যেভাবে দেশে বেড়ে চলেছে ইলিশের দাম। 2022 সালের ডিসেম্বরেও দেশের বাজারে প্রতি কেজি ইলিশের দাম ছিল আকারভেদে 500 থেকে 1200 টাকা। গত বছরের 21 সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়ায় 600 থেকে 1300 টাকায়। আর গতকাল বাজারে প্রতি কেজি ইলিশ বিক্রি হয়েছে 800 থেকে 1600 টাকায়। অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উল্টো ঝুলিয়ে শায়েস্তা করব, অমিত শাহ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে শায়েস্তা করা হবে। 15 বছর চুপ ছিলেন, হঠাৎ করে উপদেষ্টা হয়ে গেলেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনের আগস্টের শুরুতে রূপ নিচ্ছিল অভ্যুত্থানে, বাড়ছিল মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতিতে আন্দোলনকারীদের সমর্থনে মাঠে নেমে আসেন সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা। দর্শক, এই ছিল আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, এবার একটু আপনাদের নিয়ে যাব নাটোরের চলন বিলের দেশীয় মাছের আধার। সে মাছ নিয়ে প্রতিদিন জমজমাট থাকে নাটোরের অন্যতম মাছের মাজার মোড় পাইকার বাজার। সেখানকার আরো খবর আমরা জানবো। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেবাশিস কুমার সরকার। দেবাশিস কুমার সরকার, শুভ সকাল। আপনি আছেন একটি পাইকারি বাজারে, কি অবস্থা সেখানকার? মাছ তো প্রতিদিনই দেশি মাছ উঠছে, চলন বিলের মাছ চাহিদাই নিশ্চয়ই সর্বত্র। দাম কেমন পাওয়া যায় আসলে, এবং চাষিদের লাভটা কেমন হয়? সারিকা, শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে রয়েছি নাটোরের মাদ্রাসা মোড় বাজার। শুধু এই বাজার না, নাটোরের বিভিন্ন জায়গায় কিন্তু এই বিশেষ করে চলন বিল এবং হালতির বিলের ছোট ছোট আড়ত গড়ে উঠেছে। বিশেষ করে নাটোরের সিংড়ায় রয়েছে, তারপরে পাটুলে রয়েছে, ত্রিমোহনীতে রয়েছে। এই সমস্ত বাজারগুলো থেকে সূর্য ওঠার আগে থেকে কিন্তু এই মাছগুলো বিক্রি হয়। বিশেষ করে দেশি প্রজাতির যে মাছগুলো রয়েছে, রাইখোর, ট্যাংরা, পুঁটি, খোলসা, বোয়াল, চিতল, কাটাপাতাশি সহজ বিভিন্ন যে দেশীয় মাছ, চলন বিলের যে মাছ, বায়েম, এই মাছগুলো কিন্তু সেখান থেকে চলে আসে এই সমস্ত বড় বাজারে, বিশেষ করে নাটোরের নিচা বাজার এবং মাদ্রাসা মোড় বাজারে। সেখানে আসার পরে সেখান থেকে কিন্তু আবার ক্ষুদ্র ব্যবসায়ীরা কিনে নিয়ে সেটা বিভিন্ন হাট বাজার সহ অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র বাজার সহ এখানে যে মাদ্রাসা মোড় বাজার সেখানে কিন্তু বিক্রি শুরু হয়। আর পাইকারি বাজার যেটা, সেটা হচ্ছে সকাল 8টার মধ্যেই কিন্তু মাছ পাইকারি বাজারের বেচা কিনা শেষ হয়ে যায়। তারপরে মূলত শুরু হয় খুচরা বিক্রি। এখন যে সময়টা, সেই সময়টা কিন্তু বিভিন্ন বাজারে খুচরো যে দোকানিরা রয়েছেন, সেই দোকানিরা কিন্তু তাদের পসরা সাজিয়ে বসছেন এবং এই বিভিন্ন প্রকারের মাছ তারা বিক্রি করছেন। আমরা যদি একটু দেখাই আপনাদেরকে দোকানে, তাহলে দেখতে পাবেন যে এখানে দেশি প্রজাতির মাছ আপনার রয়েছে। দোকানিরা তার পসরা বসে বসেছেন। বিশেষ করে দেশি প্রজাতির মাছের মধ্যে পুঁটি, তারপরে রয়েছে কালীবাউস, বোয়াল, ছোট ছোট যে নদীর যে মাছ রয়েছে, ট্যাংরা এবং আপনার এই কানুস মাছ, সেই মাছগুলো রয়েছে। সেটা শোল মাছ রয়েছে, গুছি মাছ রয়েছে। এই মাছগুলো কিন্তু মূলত বিলের মাছ। এই বিলের মাছগুলো এখানে আসে। আরো মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো কিন্তু ছোট ছোট, যেটাকে কুচে চিংড়ি বলা হয়, সেই কুচে চিংড়িও এখানে বিক্রি হচ্ছে। আসলে মানুষগুলো এই যে খুব কম দামে এই মাছগুলো কিনতে পারে এই বাজারগুলো থেকে, যেহেতু এখানে চলন বিলের প্রচুর পরিমাণে মাছ ওঠে এবং এই মাছগুলো যারা কেনেন, এখানকার যারা নাটোরের অধিবাসী রয়েছেন, আঞ্চলিক অধিবাসী রয়েছেন, তারা কিন্তু বিশেষ করে চলন বিলে যাওয়া সম্ভব হয়ে ওঠেন, এই ছোট ছোট বাজারগুলো থেকে তাদের চাহিদাগুলো পূরণ করেন। এই বর্ষার কয়েক মাসই এই ছোট মাছ এবং দেশি মাছগুলো পাওয়া যাবে, তারপরে কিন্তু আর এই দেশি মাছের থাকবে না। মূলত এই দেশি মাছের জন্য এই মাদ্রাসা বাজার সহ, নিচে বাজার সহ যে তেবাড়িয়া হাট রয়েছে, এই সমস্ত হাটের মাছগুলোই কিন্তু বিখ্যাত এবং এই মাছগুলো খুব সহজেই এখানকার মানুষগুলো কিনতে পারেন। আর দামের কথা যদি বলতে হয়, তাহলে বলতে হয় চলন বিলের যে পুঁটি মাছ রয়েছে, সেই পুঁটি মাছগুলো কিন্তু খুবই কম দাম, মাত্র 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। বোয়াল আকার ভেদে 300 টাকাতে শুরু করে 1000 টাকা পর্যন্ত কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া ট্যাংরা মাছ 400 টাকা থেকে 600 টাকা, কালবাউস মাছ ছোট যেগুলো রয়েছে সেগুলো 200 টাকা কেজি এবং বড় যেগুলো রয়েছে সেগুলো 400 থেকে 500 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। শোল বিক্রি হচ্ছে যথারীতি 600 থেকে 800 টাকা কেজি দরে। এছাড়া কুচো চিংড়ি যে চিংড়ি মাছ রয়েছে, সেই চিংড়ি মাছ, ছোট চিংড়ি, চলন চিংড়ি, সেই চিংড়িগুলো কিন্তু 200 থেকে 300 টাকা পোয়া, মানে 1000 থেকে 1200 টাকা কেজি পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এছাড়া চিতল সহ অন্যান্য যে অন্য মাছগুলো রয়েছে, সেই মাছগুলো বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। এছাড়া আরেকটি বিষয়
দেবাশিস কুমার সরকার আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেবাশিস কুমার সরকার আমাদের সহকর্মী যুক্ত হয়েছিলেন নাটোরের মাদ্রাসার মোড় পাইকারি বাজার থেকে। আমরা দেখছিলাম সেখানে বিভিন্ন দেশি মাছ, চিংড়ি, ট্যাংরা, পুঁটি থেকে শুরু করে বিভিন্ন দেশি মাছ, এবং এর চাহিদা কিন্তু সর্বোচ্চ। আর এখানে সাধারণত চলন বিল থেকে দেশীয় মাছগুলো আনা হয়, আমরা এমনটি দেখছিলাম। দর্শক, এই মুহূর্তে কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, আবারও আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, এবারে আপনাদের নিয়ে যাব মুন্সিগঞ্জে। মুন্সিগঞ্জের বিখ্যাত আলদির মাঠা প্রতিদিন খেতে ভিড় করে শত শত মানুষ। দর্শক, চলুন ঘুরিয়ে দেখা যাক। তবে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শুভ ঘোষ। শুভ সকাল। আমরা বলছিলাম মুন্সিগঞ্জের বিখ্যাত আলদির মাঠা, এবং প্রতিদিন শত শত মানুষ ভিড় করে এই মাঠা সংগ্রহ কিংবা কেনার জন্য। নিশ্চয়ই এর বিশেষত্ব রয়েছে, আমরা এর বিশেষত্ব নিয়ে জানতে চাই এবং আমরা ঘুরেও দেখতে চাই কেনা বেচা কেমন চলছে। সারিকা, আপনি ঠিকই বলেছেন। আসলে মুন্সিগঞ্জের এই ঐতিহ্যবাহী যে বিখ্যাত আলদির মাঠা, এই মাঠা খেতে কিন্তু মুন্সিগঞ্জ সহ আশপাশের জেলা থেকে আসলে মানুষ এসে ভোর থেকে ভিড় করে এখানে মাঠা খেতে। আমরা সকাল থেকেই কিন্তু এখানে ক্রেতাদের যে ভিড় সেটি চোখে পড়ে আমাদের, এবং এখানকার যে মাঠা সুস্বাদু, মাঠার যে স্বাদ, যে ঘ্রাণ, সেটি মূলত নিতেই কিন্তু আসলে মানুষের যে ভিড় সেটি এখানে জমে। এবং রাজধানী বিভিন্ন জায়গা থেকে যারা এখানে মাঠা খেতে এসেছেন, আমরা মাঠা খেতে আসেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে খাঁটি গরুর দুধের যে মাঠা, সেই মাঠার প্রকৃত যে স্বাদ, সেই স্বাদটি নিতে হলে এখানে আসতে হবে মাঠা খেতে। একই সাথে এখানকার যে মাখন, এখানকার যে ছানা, সেটি মানুষের জন্য অনেকটা পুষ্টিগুণ সমৃদ্ধ। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন তারাই আসলে এই মাঠাটি খেতে বেশি পছন্দ করেন। এর মধ্যে মাঠা খেতে বিশেষ চাহিদা রয়েছে তরুণদের। এখানে কিন্তু অনেক তরুণরা এসে মাঠা খেতে ভিড় করেন, এবং এই মাঠার যে বেচাকেনা সেটি কিন্তু ভোরের পরে বেলা বাড়ার সাথে সাথেই বাড়ে। এবং এখানকার যিনি বিখ্যাত মাঠা বিক্রেতা কমল ঘোষ, তিনি কিন্তু এখন মাঠা বিক্রি করছেন, এবং তিনি বলছেন যে প্রতিদিন অন্তত 2.5 থেকে 3 মণ অর্থাৎ 120 কেজি দুধের মাঠা কিন্তু মাত্র 2 থেকে 3 ঘন্টায় বেচাকেনা হয়ে থাকে। এখানে প্রতি লিটার মাঠা কিন্তু বিক্রি হয়ে থাকে 120 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। এছাড়া গ্লাস হিসেবে যেসব মাঠা বিক্রি হয় সেটি কিন্তু এক গ্লাস মাত্র 30 টাকা। অর্থাৎ এখানে যারা মাঠা খেতে আসেন এর মধ্যে উল্লেখযোগ্য হারে কিন্তু তরুণদের সংখ্যাই বেশি। আমরা কিন্তু দেখি যে মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে কিন্তু এখানে মাঠা খেতে ভিড় করেন অনেকে। এবং এখানকার মাঠার যে খ্যাতি সেটি শুধু মুন্সিগঞ্জ নয়, রাজধানী ছাড়িয়ে কিন্তু সেটি সারা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। শুভ ঘোষ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা জানছিলাম মুন্সিগঞ্জের বিখ্যাত আলদির মাঠার কথা, এবং আমরা ঘুরেও দেখছিলাম এবং আমরা জানছিলাম প্রতিদিন 200 থেকে 300 মণ খাঁটি দুধের মাঠা বিক্রি হয় এখানে, এবং যেটি খুব পুষ্টিগুণ সমৃদ্ধ। দর্শক, এই মুহূর্তে আমরা একটু আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানবো। আমরা সকালে রাজধানী ঢাকার আকাশ মেঘাচ্ছন্ন দেখছিলাম, কিছুক্ষণ পরে আবার ঝলমলে রৌদ্রোজ্জ্বল আকাশও আমরা দেখেছি, এবং আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলেছে আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন জেনে আসি যে আজ সারা দেশে বিভিন্ন বিভাগে কেমন থাকবে আবহাওয়া পরিস্থিতি, সেই সাথে গেল 24 ঘন্টার তাপমাত্রা রেকর্ডও আমরা জানবো। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.1 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.5 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 24.9 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াস।
বরিশালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা হাতিয়াতে ২২ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর সেই সাথে দেশের কোথাও কোথাও আজ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি হ্রাস পেতে পারে। দর্শক, এবারে আপনাদের নিয়ে যাব গাইবান্ধায়। গাইবান্ধার খাগড়লেক পরিষ্কার কার্যক্রম শুরু হয়েছে। আমরা সেখানকার বিস্তারিত জানবো। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান মামুন। আসাদুজ্জামান মামুন, গাইবান্ধার ঘাগড়লেক কচুরিপানায় ভরপুর ছিল এবং ২০ তারিখ থেকে এটি পরিষ্কার কার্যক্রম শুরু হয়। কতদূর এগুলো আসলে এই পরিষ্কার কার্যক্রম? সারিকা, আপনাকে শুভ সকাল। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গাইবান্ধা শহরের ব্রিজ রোডের ঘাগড়লেক পারে, যেটা গাইবান্ধা শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত হচ্ছে। এই ঘাগড়লেকটা দীর্ঘদিন থেকে বেশ কয়েক বছর, প্রায় ১০ বছরের অধিক ধরে কিন্তু আপনার হচ্ছে এই ঘাগড়লেকটা কচুরিপানায় পরিপূর্ণ ছিল। এখানে এই এলাকা বাসিন্দারা যে ঘাগড়লেকের পাড়ে যারা বসবাস করে তাদের অনেকের দাবি, দীর্ঘদিন থেকে তারা দাবি করে আসছিল যে কচুরিপানাগুলো পরিষ্কার করার জন্য, কিন্তু সেটাগুলো হচ্ছিল না। তো নতুন জেলা প্রশাসক গাইবান্ধায় যোগদানের পরে চৌধুরী মোয়াজ্জেম হোসেন গত শুক্রবার বেলা ১১:৩০ এই কচুরিপানা পরিষ্কারের উদ্বোধন করেছেন। তো আপনাকে আমি যেটা জানাতে চাচ্ছি যে এই ঘাগড়লেকটা আপনার হচ্ছে প্রায় ৩.৫ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। গত ১৯৯৯ সালে ঘাগড় নদীটির লুপ কাটিং করে এর উত্তর পাশে সরিয়ে নেওয়া হয়। এটা যেহেতু বন্যা এবং নদী ভাঙনের কবল থেকে শহরকে রক্ষা করার জন্যই কিন্তু করা হয়েছিল। তারপর থেকে এই নদীটার এই ৩.৫ কিলোমিটার অংশ কিন্তু পরিত্যক্ত হয়ে পড়ে এবং নদীতে কচুরিপানা এবং ময়লা আবর্জনা ভরে ওঠে। এবং এই ভরে ওঠার পরেই কিন্তু আপনার হচ্ছে এখানে আপনার চলছিল, দেখতেই পাচ্ছেন যে পানিটা কালো আপনার হচ্ছে কুচকুচে পানি ধারণ করেছে। এখানে আশেপাশে মশা আবর্জনায় পরিপূর্ণ অবস্থায় রয়েছে। এখানকার আশেপাশে মানুষজন দিনের বেলায় মশারি টাঙিয়ে বসবাস করত এবং যে ছাত্রছাত্রীরা শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই মশার কবল থেকে রক্ষা পাবে বলে তারা জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছিল। এই ছিল এখনকার মতো সর্বশেষ খবর। মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, গাইবান্ধার অন্যতম গুরুত্বপূর্ণ লেক ঘাগড়লেক, যেটি কচুরিপানায় আটকে থেকে পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়েছিল, সেটি পরিষ্কার কাজ চলছে। আমরা তাই নিয়ে যাচ্ছিলাম। দর্শক, এই ছিল তবে QSTL নিবেদিত সকাল 24 আজকের আয়োজনে। দেখা হবে আগামী দিনে নতুন সব আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ সকাল।